পাহাড়ে ঘেরা দুর্গম এক অঞ্চলের ঠিক মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৮০ বছর পুরনো মর্গান হাউস নামের এক অভিশপ্ত বাংলো। এই এলাকার কারো সামনে মর্গান হাউসের নাম নিলেই সবাই কেন যেন ভয়ে আটকে ওঠে। লোকমুখে প্রচলিত আছে কেউ একবার এই বাংলোতে গেলে সে আর বেঁচে ফেরে না। এসব কথাকে নিছক গুজব ভেবে লন্ডনের এক পরিবার যখন এই বাংলোতে থাকতে আসে, এর পর থেকেই শুরু হয় বিভৎস এক আত্মার মৃত্যুর খেলা। আর এই আত্মাকে থামাতে ডেকে আনা হয় শহরের নাম করা প্যারানর্মাল সাইকোলজিস্ট গৌতম আর তার গ্রুপ ছু মন্তরকে। কিন্তু অভিশপ্ত এই বাংলোতে তারা কোনো ভূত ভাগাতে নয়, বরং এসেছে ৮০ বছর আগে লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধানে। তবে তারা জানে না এই গুপ্তধনকে আজও পাহারা দিচ্ছে অতৃপ্ত এক আত্মা। প্রশ্ন হলো এই খেলায় কে কাকে শিকার করবে? কারণ সামনে যা দেখানো হচ্ছে পর্দার আড়ালে চলছে ঠিক তার উল্টো গল্প। গুপ্তধন আর আত্মার রহস্য সমাধান করতে গিয়ে এই ছুমন্তর গ্রুপ নিজেরাই শিকারে পরিণত হয়ে যাবে না তো? এমনই সুপার ন্যাচুরাল সাইকোলজিক্যাল হরর, অতীতের এক অভিশাপ, মিস্ট্রি, থ্রিল আর অকল্পনীয় সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ছুমান্তার। আকাশে পূর্ণিমার বড় চাঁদ নির্বিঘ্নে আলো ছড়াচ্ছে। একটা লোক ঘন জঙ্গলের মাঝের বিশাল এক পরিত্যক্ত বাড়িতে মুখ ঢেকে ধীরে ধীরে প্রবেশ করে, যেন কোনো কিছুর খোঁজে সে এখানে এসেছে। বাসার ভেতরে চারিপাশে পুলিশের ডোন্ট ক্রস সাইনের ব্যারিকেড বানানো, নিচে চক দিয়ে লাশের চিহ্ন আঁকা। সম্ভবত এখানে কাউকে খুন করা হয়েছিল। লোকটা ধীরে ধীরে বন্ধ এক দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ছবিতে কোনো একটা দরজার ছবি দেখে সেই দরজা খুঁজে ভেতরে প্রবেশ করতেই দেখে এটা কোনো একটা স্টোর রুমের দরজা। আচমকা ফিসফিসানির শব্দে লোকটা ভয়ে কেঁপে পেছনে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। আচমকাই অদৃশ্য এক শক্তি তাকে টেনে নিয়ে যায়। গল্প চলে আসে এক বিশাল বড় বাড়িতে। দুই লোক বেশ চিন্তিত হয়ে এক রুমের দরজার দিকে তাকিয়ে বসে আছে। একটা মহিলা মেয়েট ভয়ে ভয়ে খাবার নিয়ে ভেতরে ঢুকতেই ভেতর থেকে হুঙ্কারের আওয়াজ ভেসে আসে। মেয়ের ভয়ে দৌড়ে পালাতেই খাবারের প্লেট কে যেন ছুঁড়ে ফেলে দেয়। অদৃশ্য শক্তি বলে দরজা বন্ধ হয়ে যায়। এ বাসার মালিক তার পিয়েকে বলে, এভাবে আর কতদিন থাকা যাবে? কত ওঝা, ডক্টর, সাইকিককে ডাকলাম, কেউ কিছুই করতে পারলো না। পিয়ে বলে, শহরে নতুন এক কোম্পানি এসেছে, নাম ছুমান্তার। তাদের বসের নাম ডাইনামো। সে তো ভূত ভাগানোতে এক্সপার্ট। আমার মনে হয় তাদের একবার ডাকলেই সব সমাধান হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সেদিন বিকালে ডাইনামো তার ৪ সদস্য বিশিষ্ট দলকে নিয়ে চলে আসে। সানগ্লাস পরা মেয়েটার নাম আকাঙ্ক্ষা, লম্বা এই ছেলের নাম আরজে এবং চুরকোকরা এই ছেলের নাম নাকুল। পিয়ে জিজ্ঞেস করে, আপনাদের বস ডাইনামো কোথায়? ডাইনামো আসলে হেভি স্বাস্থ্য সচেতন, তাই সে গাড়িতে না আসে সাইকেলে আসছে। তখনই ভাবের গোডাউন ডাইনামো আসলে হুইল চেয়ারে বসা বাড়ির মালিক সতীশ ছবি দেখিয়ে বলে, আমার পাশে দাঁড়িয়ে আছে সে আমার দ্বিতীয় স্ত্রী কামলি। আর্য বলে, তাহলে আপনার প্রথম স্ত্রীর ভূত দ্বিতীয় স্ত্রীর ঘাড়ে ভর করেছে, তাই তো? পিয়ে বলে, আরে না, প্রথম স্ত্রী তো বাসার ড্রাইভারের সাথেই পালিয়ে গেছে, সে এখনো মরেনি। ডাইনামো কোন রকমে সতীশকে সান্ত্বনা দিয়ে ভেতরে তার টিম নিয়ে আসতেই দেখে সারা ঘরে সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। কামলি গোঙাতে গোঙাতে মেঝেতে বসে রং দিয়ে কি যেন লেখার চেষ্টা করছে। ডাইনামো তাকে এক নজরে দেখেই বলে দেয়, কামলিকে কোনো ভূতে ধরেনি, সে নাটক করছে। টেবিলে দেখো সে কনজুরিং থেকে শুরু করে কাঞ্চানা সব ভূতের মুভি দেখে ফেলেছে। এসির টেম্পারেচার 26-এ আছে। আত্মাদের টেম্পারেচার এমনিই ঠান্ডা হয়, তাদের এসির দরকার হয় না। ড্রেসিং টেবিলে মেকআপ ছড়িয়ে আছে, তার মানে আমরা আসবো শুনে তাড়াহুড়ায় সে মেকআপ লাগিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসব শুনে কি আর আত্মা চুপ থাকে? সে অন্য এক তেলেগু ভাষায় বলে, কত সাহস, তুই আমাকে ধরতে এসেছিস? বলে আর্যের আয়রন করা শার্ট ধরে টানাটানি শুরু করে দিলে ডাইনামো বলে, এখনই নিচে তাকাও। নাকুল ট্যাবে কামলি আর তার বয়ফ্রেন্ডের ভিডিও দেখিয়ে বলে, আমাদের ডিটেকটিভ তোমার পুরনো ভিডিও আর ছবি খুঁজে বের করেছে। ডাইনামো বলে, তোমার সত্যি আমরা জেনে গেছি, তাই নাটক করা বন্ধ করো। এই ছেলে উটিতে থাকে তাই না? হুইল চেয়ারের ব্যাটার টাকায় বিলাসী জীবন কাটাবে আর প্রেম করবে আর এক লোকের সাথে? কামলি বলে, দয়া করে
এইসব কাউকে বলবেন না। আসলে আমি এই লোককে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা লোকটার টাকা দেখে ভেবেছে আমি এখানে অনেক সুখে থাকবো, তাই জোর করে বিয়ে দিয়েছে। আমি চাই আমার এসব নাটক দেখে লোকটা আমাকে নিজেই ছেড়ে দিক। ডায়নামো বলে, ঠিক আছে, তুমি তোমার অ্যাক্টিং চালিয়ে যাও, ওই লোককে আমরা সামলাচ্ছি। বলেই বাইরে এসে সতীশকে বলে 9 মাসের আগে এই ভূত ছাড়বে না, তাই আপনি কামলিকে উডিতে রেখে তীর্থযাত্রায় চলে যান। বাসায় ফিরে ডায়নামো মানে গৌতম, আসলে ডায়নামো তার ছদ্মনাম, যাই হোক গৌতম তার মাকে এক নাগারে কল করেই যাচ্ছে, কিন্তু তার মা কল রিসিভ না করে আরজেকে কল দিয়ে বলে ডায়নামো যেদিন ভূতের এসব তান্ত্রিকের কাজ ছেড়ে দিবে সেদিন আমি ওর সাথে কথা বলবো। গৌতম আরজেকে বলে আমার প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমি এই কাজ ছাড়বো না। আকাঙ্ক্ষা তাদের কথার মাঝে ডার্ট আরজের হাতের আপেলে ছুঁড়ে মারলে আরজে একটুও ভয় না পেয়ে রেগে বলে আমার হাতেটা লাগলে কি হয়ে যেত? আকাঙ্ক্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার কি একটুও ভয় করে না? গৌতম বলে আসলে আরজের ভয় না পাওয়ার এক রোগ আছে যার নাম উবা উইথ সিনড্রোম, এই জন্যই সে ভূতেও ভয় পায় না, তাই তো ওকে আমার গ্রুপে রেখেছি। নাকুল বলে পেপারে মজার একটা খবর ছাপা হয়েছে, ভারতের সবচেয়ে ভয়ঙ্কর 10টা ভূতের বাড়ির নামের মধ্যে উত্তরাখণ্ডের মর্গান হাউসের নাম যোগ হয়েছে। আকাঙ্ক্ষা বলে আরে এই বাংলোর বিষয় তো আমি পড়েছিলাম, লোকমুখে প্রচলিত আছে ব্রিটিশরা নাকি ওই বাংলোর এক গুপ্ত কক্ষে গুপ্তধন লুকিয়ে রেখেছে। সাথে সাথেই অতীতের কিছু ভয়ানক দৃশ্য ভেসে ওঠে, এক ব্রিটিশ এক ভারতীয় মেয়েকে গয়না পরাচ্ছে, সাথে সাথেই গোলাগুলি শুরু হয় আর সবাই প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। আকাঙ্ক্ষা বলে আজ পর্যন্ত কেউ সেই গুপ্তধন খুঁজে পায়নি, আর যদি কেউ গুপ্তধন খুঁজতে একবার ওই মহলে যায় তাহলে নাকি আর কোনোদিনও ফিরে আসে না। আর যে তো এসব গল্পে একটুও বিশ্বাস করে না। তার মানে কি গল্পের প্রথমে দেখানো লোকটা গুপ্তধন খুঁজতেই ওই বাংলোতে গিয়ে গায়েব হয়ে গিয়েছিল? গুপ্তধনের কথা শুনে গৌতম বলে আমাদের একবার ওই গুপ্তধন নেওয়ার চেষ্টা করা উচিত। তা তুমি সেই মর্গান হাউস সম্পর্কে কোথায় পড়েছিলে? আকাঙ্ক্ষা তাদের পুরো টিমকে লাইব্রেরিতে নিয়ে আসে। সবাই সেই বই খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে দেয়, কিন্তু সেই বই আর পাওয়া যায় না। গৌতম খুঁজতে খুঁজতে রেয়ার বুক নামের এক শেলফের কাছে আসতেই কিছু বই আপনা আপনি নিচে পড়ে যায়। গৌতম একটা বই উঠিয়ে দেখলেই লক্ষ্য করে এটাই তো সেই মর্গান হাউস নামের বই। সবাই ক্যাফেতে এসে বসলে আরজে বলে এমন তো কত বই বাজারে আছে, আমরা যদি প্রত্যেকটা বই পড়ে গুপ্তধন খোঁজ করতে থাকি তাহলে তো সারা জীবন কেটে যাবে, তাই এসবে বিশ্বাস না করাই ভালো। আকাঙ্ক্ষা বলে যদি মর্গান হাউসে সত্যি রহস্যময় কিছু না থাকতো তাহলে সরকার কখনোই ওই বাংলোর নাম ভূত বাংলোর লিস্টে অ্যাড করতো না। ভূত বাংলো তদন্ত করতে হলেও আমাদের একবার ওই বাংলোতে যাওয়া উচিত, আর যদি এই সুযোগে গুপ্তধন পেয়ে যাই তাহলে তো বোনাস। আর যে এতে রাজি না হলেও গৌতম বলে আমার একটা জরুরি সেমিনার আছে, সেটা অ্যাটেন্ড করে আসার পরেই আমরা মর্গান হাউসে যাব। গল্প চলে আসে লন্ডনে। খবরে বলা হয় ব্রাদার টাইমস নামক নামকরা কোম্পানির সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোম্পানির মালিক ভিক্টর ডিকস্টা হাসপাতালে ভর্তি। ধারণা করা হচ্ছে ডিকস্টার রেখে যাওয়া 700 মিলিয়নের মালিক হবে তার ছেলে অ্যালেক্স ডিকস্টা। অ্যালেক্স তার 700 মিলিয়ন দিয়ে সব লোন শোধ করে দেয়। বাবা আফসোস করে বলে আমি বাবা হিসাবে তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না, আমার হাতে সময় খুবই কম। তোমার মায়ের নামে ইন্ডিয়ায় একটা বাংলো আছে, তোমরা সেখানেই পরিবার নিয়ে সেটেল হয়ে যাও, এদেশে তোমাদের জন্য আর কিছুই নেই। বাবার কথা মতো অ্যালেক্স, তার মা জুলি, স্ত্রী ক্যাথরিন আর মেয়ে ক্লারাকে নিয়ে ইন্ডিয়া চলে আসে। পাহাড়ি রাস্তা আর আশেপাশে ভরে থাকা বরফের স্তূপ দেখতে দেখতে গাড়ি তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। ড্রাইভার বলে চ্যাটার্জি বলেছিল আপনাদেরকে নৈনিতালের বাইরের এলাকায় নামিয়ে দিতে, তবে বাসার নামটা বলেনি। অ্যালেক্স হাসতে হাসতে বলে এই তো 1.5 কিলোমিটার দূরে মর্গান হাউসে নামিয়ে দিলেই হবে। মর্গান হাউসের নাম শুনতেই ড্রাইভার ভয়ে গাড়ি থামিয়ে বলে আমি আর যেতে পারবো না, আপনারা এখানেই নেমে যান। অ্যালেক্স লোকটাকে আরো বেশি টাকা অফার করলেও ড্রাইভার বলে আপনারা সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেও আমি যাব না, নিজের যান বাঁচাতে চাইলে আপনাদেরও ওখানে যাওয়া উচিত না, ওটা কোনো সাধারণ বাংলো না, ওটা একটা শয়তানের অভিশপ্ত বাংলো। এদের কথা কাটাকাটির মাঝে এসআই রবি এসে জিজ্ঞেস করে সমস্যা কি? ড্রাইভার বলে চাইলে আমাকে 3 মাস জেলে রাখেন, তবুও ওই মর্গান হাউসে যেতে বলবেন না, যেখান থেকে আমি আর বেঁচে ফিরতেই পারবো না। রবি রেগে ড্রাইভারকে পাঠিয়ে দেয়। অ্যালেক্স আর তার পরিবারকে তাদের পুলিশের জিপে উঠিয়ে মর্গান হাউসের দিকে রওনা দেয়। গাড়িতে অ্যালেক্স তার পরিচয় দিয়ে বলে আমি ভিক্টর ডিকস্টার ছেলে। আসলে বাবা বেশ কয়েক বছর আগে মর্গান হাউস কিনেছিল, আমরা মর্গান হাউসে বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানের মানুষেরা মনে হয় প্রযুক্তির সাথে নিজেদের মন মানসিকতা উন্নত করতে পারেনি, এই জন্যই এখনো ভূত প্রেতে বিশ্বাস করে। এভাবে গল্প
করতে করতে তারা মর্গান হাউসে পৌঁছে যায়। অ্যালেক্স বলে, আমি এই বাংলোতে আজই প্রথম এসেছি, এতদিন শুধু এর ছবিই দেখেছি। রবি বলে, 2 মাস আগেই আমার এই এলাকায় পোস্টিং হয়েছে, বারবার এই বাংলোর কথা শুনতে শুনতে বেশ কয়েকবার দেখতে এসেছি, তবে মানুষ যেমন বলে তেমন কিছুই আমি দেখিনি। যাই হোক, আমার ভিজিটিং কার্ড রাখেন, কোনো দরকার পড়লে অবশ্যই কল দিবেন। রবি চলে গেলে অ্যালেক্স তার পরিবার নিয়ে বাংলোতে ঢুকতেই দেখে চারিপাশটা একদম নিস্তব্ধ, সবাই যে যার মতো রুম পছন্দ করে নেয়। ফ্রেশ হয়ে ক্যাথরিন, জুলি আর ক্লারা মিলে সব আসবাব থেকে কাপড় সরিয়ে পরিষ্কার করতে থাকে। ক্যাথরিন কাজ করতে করতে বেশ পুরনো একটা পিয়ানোর সামনে আসতেই কৌতূহলবশত পিয়ানো বাজাতে শুরু করে, কিন্তু তাতে কোনো সুরই বাজে না। ক্যাথরিন সেখান থেকে সরে যেতেই পিয়ানো আপনা আপনি বেজে ওঠে। ক্যাথরিন বেশ অবাক হলেও বিষয়টাকে পাত্তা না দিয়েই চলে যায়। চাবির গুচ্ছ নিয়ে সব রুমের লক খুলতে পারলেও বেশ অদ্ভুত দেখতে এক রুমের দরজার লক কেন যেন খুলতে পারে না। রাতে ডিনারে ক্যাথরিন বলে, বাসাটা অনেক সুন্দর, কিন্তু স্টোরেজ রুমের চাবিটা এখনো পাইনি। অ্যালেক্স বলে, পরে কোনো এক সময় একসাথে মিলে খুঁজে নিব। গভীর রাত, ঘড়িতে 1:30 বাজে। হঠাৎ এক কালো ছায়ার মতো কিছু সরে যেতেই অ্যালেক্সের মা জুলির ঘুম ভেঙে যায়। হঠাৎ খেয়াল করে ক্লারা তার পাশে নেই। ক্লারাকে খুঁজতে অ্যালেক্সের রুমে এসে দেখে সেখানেও ক্লারা নেই। খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখে সে এক কোনায় একা দাঁড়ানো। ক্লারাকে ডাক দিলেও সে শুনতে পায় না, কারণ তার হিয়ারিং এইড খোলা। জুলি তার কাছে এসে এইডটা পরিয়ে বলে, এখানে কি করছো? রাতে একা একা বের হতে হয় না। ক্লারা অনেক রাগ করলে জুলি বলে, আমার সাথে চলো, আমি তোমাকে মজার একটা গল্প শোনাবো। এদিকে আকাঙ্ক্ষা গৌতমকে অনবরত কল দিয়েই যাচ্ছে, কিন্তু কিছুতেই তাকে ফোনে পায় না। তখনই গৌতম ভিডিও কল দিয়ে বলে, আমি একটু বাইরে আছি, এখানে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না। আকাঙ্ক্ষা জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? গৌতম কোনো উত্তর না দিয়েই কলটা কেটে দেয়। দেখা যায় গৌতম বরফে ঢাকা পথ ধরে এগোতে এগোতে রাস্তার পাশের লোকদেরকে কোনো এক জায়গার ঠিকানা জিজ্ঞেস করতে করতে এগোচ্ছে। এদিকে ক্যাথরিন, ক্লারা আর জুলি শপিং করতে আসলে জুলি গাড়িতেই বসে থাকে। ক্যাথরিন ক্লারাকে নিয়ে সবজি কিনতে কিনতে এক মহিলাকে বলে, আমরা এখানে নতুন এসেছি, কাজের লোক কি পাওয়া যাবে? মহিলাটি বলে, বাসার ঠিকানা বলে দিন, আমি লোক পাঠিয়ে দিব। ক্যাথরিন মর্গান হাউস নামটা বলতেই মহিলাটি আটকে উঠে বলে, ওই ভূত বাংলোতে কাজ করতে কেউ যাবে না, ওখানে তো শয়তানি আত্মা থাকে। ক্যাথরিন বলে, কি সব আবল তাবল বলছো, আমরা তো ওখানেই আছি। ক্যাথরিন আর কথা না বাড়িয়েই ফিরতে গেলে খেয়াল করে ক্লারা তার পাশে নেই। গাড়িতে এসেও ক্লারাকে না পেলে জুলি আর ক্যাথরিন হন্যে হয়ে ক্লারাকে খোঁজা শুরু করে। ক্যাথরিন হঠাৎ খেয়াল করে ক্লারা পাহাড়ের চূড়ার একদম কোনায় গিয়ে ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ক্যাথরিন দৌড়ে এসে কোনো রকমে ক্লারাকে সরিয়ে নিয়ে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসতে লক্ষ্য করে ক্রুশ দেওয়াল থেকে পড়ে আছে, সেটা আবার দেয়ালে লাগিয়ে মোমবাতি জ্বালায়, কিন্তু বারবারই কোনো এক অদৃশ্য হাওয়ায় মোমবাতিটা নিভে যায়। অনেক চেষ্টার পরে মোমবাতি জ্বালিয়ে ক্যাথরিন প্রার্থনা করে চলে যায়, সাথে সাথে আবারও মোমটা নিভে যায়। রুমে ফিরে ক্যাথরিন বেডে বসতেই হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকাতেই আচমকা আলমারি আর ওয়াশরুমের দরজা খুলে যায়। চেয়ার আর রুমের সবকিছু উল্টে পাল্টে পড়ে যায়। ভয়ে ক্যাথরিন জোরে চিৎকার করে দৌড়ে বাইরে অ্যালেক্সের কাছে আসে। অ্যালেক্স জিজ্ঞেস করে, কি হয়েছে? ক্যাথরিন কিছু একটা মনে করে বলে, না কিছু হয়নি। নিজেকে শান্ত করতে একা একাই লনের বেঞ্চে বসে বাংলোর দিকে তাকিয়ে বলে, এখানে অস্বাভাবিক কিছু একটা তো হচ্ছে, কিন্তু অ্যালেক্সকে বলতে পারবো না, সে এমনিতেই হাজারো সমস্যার মধ্যে আছে, বিষয়টা আমাকেই সামলাতে হবে। গৌতমের সাথে সবাই মর্গান হাউসে যাচ্ছে শুনে আর যে সবাইকে উল্টা ভয় দেখিয়ে বলে সে এসবের মধ্যে নেই, কিন্তু যখন সবাই তাকে রেখে চলে যাচ্ছে বুঝতে পারে, তখন নিজেই গৌতমকে সরিয়ে গাড়ি চালাতে শুরু করে দেয়। রাতে অ্যালেক্স গ্রামোফোন চালিয়ে ক্লারার সাথে গান শুনছে। ক্যাথরিন বেডরুমে বসে চুল আঁচড়ে চিওনি রাখতে গেলেই চিওনি হঠাৎ নিচে পড়ে যায়। ক্যাথরিন সেটা তুলতে গেলে লক্ষ্য করে কোনায় একটা নথ পড়ে আছে। কৌতূহল বশত নথটা নাকে পড়ে আয়নায় তাকাতেই নিজের মধ্যে অন্য এক মহিলার চেহারা দেখে ভয়ে আটকে ওঠে, সাথে সাথে বাংলোর সমস্ত আলো কেঁপে ওঠে। নটটা খুলে নিজেকে কোন রকমের স্বাভাবিক করে ক্যাথরিন নিচে ডিনারের জন্য আসে। তখনই কলিং বেল বাজলে
অ্যালেক্স দরজা খুলে দেখে এসআই রবি আর তার স্ত্রী শাইলেজা এসেছে। রবি বলে, যদি কিছু মনে না করেন আমি এই বাংলোটা একবার ঘুরে দেখতে চাই। অ্যালেক্স রবিকে বাংলো ঘোরাতে নিয়ে আসলে রবি বলে, ছবি তোলা আমার একটা শখ, আজ প্রথম ভেতর থেকে বাংলো দেখে বেশ ভালোই লাগছে। এদিকে শাইলেজা ক্যাটরিনকে জিজ্ঞেস করে, তোমার কি এই বাসায় ভয় লাগে না? ক্যাটরিন বলে, আমি ওসবে বিশ্বাস করি না। রবি এক এক করে সব জায়গার ছবি তুলতে থাকে। অ্যালেক্স বলে, এই বাংলো 18 দশকে ব্রিটিশরা করেছিল। কথা বলতে বলতে স্টোর রুমের দিকে আসলেই অ্যালেক্স বলে, এর চাবিটা এখনো খুঁজে পাইনি, ওখানে কি আছে তা আমিও ঠিক জানি না। রবি সেই দরজার ছবি তুলে নেয়। অ্যালেক্স এগিয়ে গেলেও রবি কেমন ভাবে যেন দরজার দিকে তাকিয়ে থাকে। খেতে বসে ক্যাটরিন ক্লারাকে খাওয়াতে গেলে ক্লারা খাবে না বলে বাহানা শুরু করে দেয়। ক্যাটরিন জোর করে খাওয়াতে গেলেই ক্লারা হাতে ধাক্কা মারে আর সস ছুটে গিয়ে শাইলেজার গায়ে লাগে। অ্যালেক্স আর ক্যাটরিন তার হয়ে ক্ষমা চেয়ে বলে, ওইদিকে ওয়াশরুম আছে। ক্যাটরিন ক্লারার পিছু পিছু যায় আর শাইলেজা ওয়াশরুমে ক্লিন করতে যায়। আচমকাই ওয়াশরুমের আলো বন্ধ হয়ে যায়, দরজাও আপনা আপনি লেগে যায়। শাইলেজা ভয়ে দরজার দিকে ছুটে আসলেই খেয়াল করে বাইরে কারো ছায়া সরে যাচ্ছে। বাইরে থেকে দরজা লক হয়েছে বুঝতে পেরে শাইলেজা ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। সবাই দৌড়ে আসলে অ্যালেক্স ক্যাটরিনকে জিজ্ঞেস করে, দরজা কে লাগিয়েছে? ক্যাটরিন বলে, আমি তো ওইদিকে ছিলাম। রবির সামনেই ক্লারাকে বসে থাকতে দেখে বলে, বাচ্চা মানুষ, হয়তো খেলার ছলে এমন করে ফেলেছে, আজ আমরা আসি বলেই বের হয়ে যায়। অ্যালেক্স ক্লারার এমন আচরণের জন্য ক্ষমা চাইলে ক্লারা অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। অ্যালেক্স পরের দিন এজেন্টের কাছে তার 400 একর জমির ডকুমেন্টস নিয়ে আসলে এজেন্ট বলে, আপনার ডকুমেন্টস সব ঠিক আছে, কিন্তু সবাই বলে ওখানে নাকি ভূত আছে। অ্যালেক্স রেগে বলে, আমরা ওই বাংলোতেই থাকি, কই আমাদের তো কখনোই কিছু মনে হয়নি। এজেন্ট তবুও রাজি না হলে অ্যালেক্স রবিকে এসে বলে, এজেন্টও সেই একই ভূতের গল্প বলছে। রবি জিজ্ঞেস করে, এতদিন তো ওখানেই থেকেছো, কিছু অনুভব করনি? অ্যালেক্স বলে, তেমন কিছুই না, কিন্তু কাল আপনার স্ত্রীর সাথে যা হলো আর এখানে আসার পর থেকে ক্লারাও কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। রবি বলে, এসবের উত্তর একজনই দিতে পারবে আর তার নাম ডাইনামো। সে এমন প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপরে রিসার্চ করে। ইন্ডিয়ার টপ 3 জন প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের মধ্যে সে অন্যতম। তাকে ডাকলে প্রথমত তোমার বাসার ঝামেলা মিটে যাবে আর দ্বিতীয়ত তুমি তোমার প্রপার্টি যত দামে চাও বিক্রি করতে পারবে। অ্যালেক্স বলে, তাহলে আপনি কথা বলে দেখেন। রবি কল দিয়ে বাংলোর ব্যাপারে সব বললে ডাইনামো আসতে রাজি হয়ে যায়। এদিকে যাত্রা বিরতির জন্য সবাই এক ধাবায় থেমে খাওয়া দাওয়া শেষে ড্রিঙ্কস অর্ডার করলে গৌতম বলে, আমি একটু আসছি বলেই ওয়েটারের কাছে এসে গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর নিজেই গ্লাসগুলো সবাইকে সার্ভ করে। বাকিরা ড্রিঙ্কস করলেও গৌতম ড্রিঙ্কস করে না। সে কেমন ভাবে যেন সবার দিকে তাকিয়ে থাকে। গাড়িতে উঠতেই বাকি 3 জন ওষুধের কারণে ঘুমিয়ে যায়। গৌতম হঠাৎই গাড়ি সরু এক রাস্তা দিয়ে নিয়ে অদ্ভুত দেখতে কিছু তান্ত্রিকের ডেরায় নিয়ে আসে। পরের দিন সকালে অ্যালেক্সের পুরো পরিবার চার্চে আসতেই চার্চের সব মোমবাতি নিভে যায়। ফাদাররা বুঝতে পারে কোনো এক অশুভ শক্তি চার্চে এসেছে। প্রেয়ার শেষে অ্যালেক্স তার পরিবারকে ফাদারের কাছে নিয়ে এসে বলে, আমরা এখানে নতুন এসেছি। ফাদার বলে, যে কোনো সময় যে কোনো বিপদে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। অ্যালেক্স সবাইকে নিয়ে চলে গেলে ফাদার অজানা এক আতঙ্কে অ্যালেক্সদের জন্য দোয়া করতে থাকে। রাতে কোনো এক দরজা খুলে যাওয়ার শব্দে জুলির ঘুম ভেঙে যায়। ক্লারা আরামে ঘুমাচ্ছে দেখে নিচে চেক করতে আসলেই দেখে এক দরজায় কারোর কালো ছায়া দেখা যাচ্ছে। জুলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? ছায়াটা দ্রুত স্টোর রুমের দিকে দৌড় দেয়। জুলি সেদিকে এসে দেখে স্টোর রুমের দরজা খোলা, ভেতর থেকে আলো ঠিকরে বের হচ্ছে। ভয়ে ভয়ে ভেতরে এসে সিঁড়ি বেয়ে নামতেই বেসমেন্টের আলো একা একাই জ্বলে ওঠে। জুলি বেশ ভয়ে চারিদিকে তাকাতেই দেখে ব্রিটিশ সেনাদের ড্রেস রাখা। ভেতরের দিকটা ভালো করে দেখে বাইরে আসতেই আচমকা একটা বাল্ব ফেটে গেলেই জুলি ভয়ে মেঝেতে ছিটকে পড়ে। প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে চারপাশে তাকাতেই অন্ধকার থেকে আচমকা দুইটা হাত তেড়ে এসে জুলিকে ধাক্কা দিতেই জুলি জোরে চিৎকার করে ওঠে। ক্যাথরিন কেঁপে ঘুম থেকে উঠে অ্যালেক্সকে ডেকে বলে, দেখো তো দরজায় কে এসেছে। অ্যালেক্স দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। জুলি রুমে এসে দেখে জুলি বা ক্লারা কেউ সেখানে নেই। তাদের খুঁজতে খুঁজতে স্টোর রুমের সামনে আসতেই দেখে ক্লারা বল হাতে বসে আছে। পাশেই জুলি অচেতন হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি জুলিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ
কিছুক্ষণ পর ডক্টর জানায় জুলি মারা গেছে। অ্যালেক্স আর ক্যাথরিন কান্না করে দেয়। জুলিকে দাফন করার পর রবি জিজ্ঞেস করে জুলির কি হার্টের সমস্যা ছিল। অ্যালেক্স বলে না, আমি বুঝতে পারছি না মায়ের সাথে হঠাৎ এমন কেন হলো। রবি বলে তাহলে কি আসলেই ওই বাসায় কোনো আত্মা আছে? বলেই ক্লারার দিকে তাকাতেই দেখে সে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অ্যালেক্স জিজ্ঞেস করে ডায়নামো কবে আসবে? রবি বলে জলদি আসবে। সকালে সবার ঘুম ভাঙতেই দেখে তারা এখনো শহর ছাড়তেই পারেনি। গৌতম বলে তোমরা তিনজনই তো নাক ডেকে ঘুমাচ্ছিলে, এই অবস্থাকে গায়ে চালানো যায় নাকি? তাই আমিও একটু চোখ বুজে নিয়েছি। এদিকে অ্যালেক্স বারবার গত রাতের কথা মনে করতে করতে মায়ের জন্য কান্না করছে। আসলে রাতে কি হয়েছিল তার উত্তর খুঁজতে বেসমেন্টের দিকে আসলেই দেখে দরজাটা খোলা। সিঁড়ি বেয়ে নামতেই আলো কাঁপতে শুরু করে। অ্যালেক্সের মনে হয় তার পেছন থেকে কেউ দৌড়ে আসছে, কিন্তু পেছনে তাকাতেই কাউকেই দেখা যায় না। ভয়ে ভয়ে সামনের দিকে এগোতেই দেখে ক্লারা শূন্যে ভাসছে। অ্যালেক্স সেখানে আসতেই ক্লারা তার কোলে এসে পড়ে। অনেক ডাকার পরও ক্লারার কোনো সাড়া নেই দেখে অ্যালেক্স দৌড়ে ক্লারাকে বাইরে আনার চেষ্টা করলেই অদৃশ্য এক শক্তি চারিদিক থেকে বিভিন্ন জিনিস ছুটতে থাকে। অ্যালেক্স আয়নায় কিছু একটা দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। কোন রকমে ক্লারাকে নিয়ে বাইরে এসে ক্লারার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। বেশ অনেকক্ষণ পরে ক্লারার জ্ঞান ফিরতেই রবিকে কল দিয়ে সব জানায়। রবি জলদি চার্চে এসে ফাদার ক্রিস্টোফারকে বলে সেদিন আপনাকে অ্যালেক্সের পরিবারের কথা বলেছিলাম না, ওদের আপনার সাহায্যের খুব দরকার। ক্রিস্টোফার বলে 1 মিনিট, একটা কল করে আসছি। গৌতমের ফোনে কল আসলে সে জলদি গাড়ি থেকে নেমে কল রিসিভ করে। গৌতমের এমন হাবভাব দেখে আর যে সন্দেহ হলে সে গৌতমের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। গৌতম কিছু একটা লুকাচ্ছে এমন ভান করে বলে এক ক্লায়েন্ট কল দিয়েছিল, আমাকে এখনই যেতে হবে, তোমরা গিয়ে পুরনো চার্চের ওখানে অপেক্ষা করো। আর যে সন্দেহ চোখে তাকিয়ে বলে তুমি কি আমাদের পিছু ছাড়াচ্ছ? আমরাও তোমার সাথে যাব। গৌতম বলে আমার সাথে যাওয়ার পরে যদি তোমাদের কিছু হয়ে যায় তার দায়ভার কিন্তু আমি নিব না। আর যে বেশ ঘাবড়ে বলে আচ্ছা ঠিক আছে, তুমি একাই যাও, আমরা অপেক্ষা করব। বাকিরা গাড়ি নিয়ে চলে যায়। এদিকে ফাদার রবিকে বলে ডায়নামো একটু পরেই পৌঁছে যাবে। অনেকক্ষণ পর ডায়নামো আসে, তবে তার সাথে আরো 2 জন আছে। সবাই অদ্ভুত কালো পোশাক পরে আছে। লক্ষ্য করলে দেখা যায় ডায়নামোর চোখ নীল হয়ে আছে। রবি ডায়নামোকে নিয়ে মর্গান হাউসে আসলে ক্যাটরিন জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। অ্যালেক্স বলে ক্লারা অসুস্থ, তাই তার জন্য এদেরকে ডেকেছি, ওদেরকে ওদের কাজ করতে দাও। ডায়নামো পড়ে যাওয়া ক্রুশটা ঠিক করে চেয়ারে বসে তার সহযোগীদের ইশারা করলে তারা ক্লারার দিকে এগিয়ে আসে। ক্যাপ্টেন ক্লারার মাথায় হাত দিলে সহযোগীরা এসে ক্লারাকে না ধরে উল্টা ক্যাটরিনের হাত ধরে, কারণ আসল সমস্যা ক্লারার নয় বরং ক্যাটরিনের। আসলে রাতে অ্যালেক্স আয়নায় ক্যাটরিনকে অস্বাভাবিকভাবে দেওয়ালে মাথা ঠুকতে দেখেছিল। সেদিন শাইলেজাকে ওয়াশরুমে ক্যাটরিনই আটকে দিয়েছিল। এমনকি সেই রাতে জুলিকে ক্যাটরিন মেরে আবারও অ্যালেক্সের পাশে গিয়ে শুয়ে থাকার নাটক করছিল। ক্যাটরিন নিজেকে ছাড়ানোর জন্য বিভৎসভাবে চিৎকার করতে থাকে। অ্যালেক্স নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। ক্যাটরিনকে চেয়ারে বেঁধে দিলে ক্যাটরিন নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। ডায়নামো এক নাগারে মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র বলে ক্যাটরিনের ভেতরে থাকা শয়তানি আত্মা তার আসল রূপে ফিরে আসে। সাদা বিভৎস চোখ নিয়ে ডায়নামোর মুখের সামনে এসে বিভৎসভাবে হুঙ্কার দিয়ে বলে আমাকে ছেড়ে দে। কিন্তু ডায়নামো নির্ভয়ে মন্ত্র পড়তেই থাকে। শয়তানি আত্মা ক্যাটরিনকে শূন্যে তুলে নেয়। মন্ত্রের শব্দে আত্মার গা জ্বলতে থাকে। আত্মার প্রকোপে বাংলোর সমস্ত কাজ আপনা আপনি ভেঙে যায়। ডায়নামো ক্যাটরিনের উপরে মন্ত্রপুত পানি ছেটাতেই নীল বিদ্যুতের আলো জ্বলে ওঠে। আত্মা দুর্বল হয়ে নিচে নেমে আসে। আচমকাই চোখের ইশারায় ডায়নামোর 2 সহযোগীকে শূন্যে তুলে আছড়ে ফেলে। ডায়নামো অবাক হয়ে সামনে তাকাতেই দেখে ক্যাটরিন সেখানে নেই। ডায়নামো সিঁড়ি বেয়ে উপরে এসে খুঁজতে থাকে। শয়তানি আত্মা তখন দেয়ালের উপরে মাকড়সার মতো লেপ্টে আছে। আচমকাই ডায়নামোর পেছনে এসে দাঁড়ালে ডায়নামোর পেছন ফিরেই ক্যাটরিনের কপালে বুড়ো আঙ্গুল ঠেসে ধরেই বেডের উপরে ছুঁড়ে ফেলে। ডায়নামোর মন্ত্র বলে আত্মাটা ক্যাটরিনকে ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে ক্যাটরিনের জ্ঞান ফিরলে ঝাপসা চোখে দেখে সামনে ডায়নামো বসা, পাশে অ্যালেক্স দাঁড়ানো। পেছন থেকে ক্লারা বের হয়ে ভয়ে কান্না করছে। ক্যাটরিন কান্না করে অ্যালেক্সের কাছে ক্ষমা চেয়ে ক্লারাকে তার কাছে ডাকে। অ্যালেক্স ভয়ে ডায়নামোর দিকে তাকায়। ডায়নামো ক্যাটরিনকে স্বাভাবিক দেখে ক্লারাকে কাছে যাওয়ার অনুমতি দেয়। ক্লারা ক্যাটরিনের কাছে যেতেই শয়তানি সেই আত্মা
আবারও জেগে ওঠে। ভয়ে অ্যালেক্স ক্লারাকে নিয়ে দৌড় দিতেই শয়তানি আত্মা তার অদৃশ্য শক্তি বলে শোপিসের কুড়ালের ধারালো অংশ অ্যালেক্সের গলায় ঢুকিয়ে দেয়। সাথে সাথেই অ্যালেক্স মারা যায়। ক্লারা বাবার জন্য কান্না করতে থাকে। রবি অ্যালেক্সের কাছে যেতে গেলেই রবিকে আছড়ে ফেলে দেয়। ছোট্ট ক্লারা বাবাকে ধরে কান্না করতে করতে কি মনে করে যেন দৌড়ে ভেতরে চলে যায়। সাথে সাথেই ক্যাটরিন বিভৎস এক চিৎকার করলে ডায়নামো চেয়ার সহই ছিটকে পড়ে যায়। তার মন্ত্রপুত পানির বোতল পড়ে ভেঙে যায়। ডায়নামোর চোখের সামনেই তার দুই সহযোগীকে উল্টে মাটিতে ফেলে সেখানেই মেরে ফেলে। আত্মার এত শক্তি দেখে ডায়নামো হতবাক হয়ে তাকিয়ে থাকে। ক্যাপ্টেন শূন্যে উঠতেই তার চারপাশে সাদা ধোঁয়ায় ভরে যায়। ডায়নামো দৌড়ে উঠে ক্রুশ তার সামনে ধরতেই বিদ্যুতের মতো নীল আলোতে ক্যাপ্টেনের মধ্যে থাকা আত্মা ছটফট করতে থাকে। তখনই একটা দরজা খুলতেই দেখা যায় ক্লারা শূন্যে ভাসছে। ক্লারাকে বসে নিয়ে ক্যাপ্টেন শয়তানের মতো হাসতে থাকে। আত্মার শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে ডায়নামোর হাত থেকে ক্রুশ পড়ে যায়। সাথে সাথেই ডায়নামোর মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। ক্যাপ্টেন শয়তানের মতো হাসতে থাকে। ডায়নামো হাল না ছেড়ে বিশেষ এক কৌটায় আত্মাকে বন্দি করার জন্য সামনে সাদা এক চক্র বানিয়ে অশুভ শক্তিকে সেই চক্রের দিকে টানতে থাকে। ডায়নামোর সাথে আর না পেরে ক্যাটরিনের শরীর ছেড়ে সেই আত্মা ক্যাটরিনকে মেরে সেই পিতলের কৌটায় ঢুকে যায়। ডায়নামো কৌটাটা বন্ধ করে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে। সামনেই ক্যাটরিনের লাশ পড়ে আছে। হল জুড়ে চারিদিকে লাশ আর লাশ। ডায়নামো বলে কেউ কি নেই এই বাংলোকে শয়তানি এই শক্তি থেকে মুক্ত করবে, বলেই মারা যায়। তখনই গৌতম তার টিম নিয়ে বাংলোতে আসে। সামনে সবার লাশ পড়ে আছে। এমনই ছবি গৌতম সেই মর্গান হাউস বইতে দেখেছিল। নিশ্চয়ই ভাবছেন গৌতম তো একটু আগেই মারা গেল, তাহলে এখানে কি হচ্ছে? আসলে এতক্ষণ যা দেখানো হয়েছে তা সবই এই বইতে লেখা ছিল। ডায়নামোর গল্পটা 2004 সালে আর গৌতম আছে 2024-এ, মানে বর্তমানে। অর্থাৎ অ্যালেক্স আর তার পরিবার 2004-এ এই বাংলোতেই মারা গেছে। আসলে কিছুক্ষণ আগে চার্চের সামনে আকাঙ্ক্ষা, নাকুল আর আরজে অপেক্ষা করছিল। গৌতম তখন তার কাজ শেষ করে কিছু খাবার নিয়ে আসলে সবাই একসাথে মর্গান হাউসের দিকে রওনা হয়। কিন্তু মাঝপথে আসতেই দেখে রাস্তাটা বন্ধ। আরজে বলে, এত দূর ট্রাভেল করে এইসব দেখতে এসেছি, আমার মনে হচ্ছে এখানে কোনো খারাপ শক্তি আছে। গৌতম তাকে পাত্তা না দিয়ে বিকল্প পথে এসে পথচারীদেরকে জিজ্ঞেস করে অবশেষে মর্গান হাউসে পৌঁছে যায়। আরজে বলে, কি এমন গ্যারান্টি আছে যে এখানে গুপ্তধন আছে? গৌতম বলে, যদি আমাদের কপালে গুপ্তধন পাওয়া লেখা থাকে তাহলে যেভাবেই হোক সেটা আমাদের কাছেই আসবে। রাতে গৌতম বলে, আমি ভেবেছিলাম এই বইতে গুপ্তধনের বিষয়ে কোনো ক্লু পাবো, কিন্তু তেমন কিছুই নেই। মূল্যবান জিনিস, তাই হয়তো এত সহজে পাওয়া যাবে না, কোনো রিস্ক দিতে হবে। আরজে বলে, কিসের রিস্ক? আমরা এখানে কাউকে চিনি না, এদের ভাষাও বুঝি না, আমাদের এখন চলে যাওয়াটাই ভালো। গৌতম তাতে রাজি হয় না। ঘুমানোর আগে আকাঙ্ক্ষা ভূতের মুভি দেখছে দেখে আরজে বলে, বাস্তবে ভূত আসলে বুঝবে যে কেমন লাগে, বলেই আরজে ঘুমিয়ে যায়। আকাঙ্ক্ষা ট্যাবটা রেখে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। পানি খেতে কিচেনে গেলেই হঠাৎ সেখানে জুলিকে দেখে ভয়ে দৌড় মারতে গেলেই দেখে সামনে অ্যালেক্স বসে আছে। আকাঙ্ক্ষা দৌড়ে হলে আসতে গেলেই দরজা লেগে যায়। সিঁড়িতে ক্যাটরিন আসতেই আকাঙ্ক্ষা জোরে এক চিৎকার দেয়। সবার ঘুম ভেঙে যায়। আকাঙ্ক্ষা আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সবার ঘুম নষ্ট করার জন্য আকাঙ্ক্ষা সরি বললে গৌতম বলে, সমস্যা নেই, তুমি ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়লে গৌতম আকাঙ্ক্ষার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। সকালে গৌতম হাঁটতে হাঁটতে চা বাগানের মালিক জনকে দেখে তার সাথে পরিচিত হয়। গৌতম জনকে জানায় সে মর্গান হাউসের উপরে ডকুমেন্টারি লিখতে এখানে এসেছে। জন বেশ ভয় পেয়ে বলে, আপনার এখনই ওই বাংলো থেকে চলে যাওয়া উচিত। আপনি ওই বাংলোকে যেমন ভাবছেন ওই বাংলো তেমন সাধারণ কোনো বাংলো না। আসলে 1945 সালে ব্রিটিশরা যখন ইন্ডিয়াকে স্বাধীন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন নতুন এক কালেক্টর অ্যাসাইন করা হয়। তার নাম জর্জ মর্গান। সে এক মানুষ রূপী রাক্ষস ছিল। ট্যাক্সের নামে গ্রামবাসী থেকে লুটপাট করত, যার থেকে যা পারত তার সোনা গয়না হীরা সব কেড়ে নিত। একদিন ট্যাক্স নেওয়ার সময় মর্গান সুন্দরী মুরগাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মুরগা ছিল অনাথ। গ্রাম
গ্রামবাসীরাই তাকে আদর যত্নে বড় করেছিল। মর্গান মুর্গাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে বিয়ের পর সে তাকে রানী বানিয়ে রাখবে। মুর্গা মর্গানকে বিশ্বাস করে বিলাসবহুল জীবন আর সুন্দর ভবিষ্যতের আশায় মর্গানকে বিয়ে করে। বিয়ের পর মর্গান মুর্গাকে তার প্রাসাদে নিয়ে আসে আর ঠিক যেমন ওয়াদা করেছিল তেমনই রাজরানী বানিয়ে রাখে। গ্রামবাসী থেকে লুট করা গয়না এনে মুর্গাকে পরিয়ে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। এসব দেখে মুর্গার লোভ দিন দিন আরো বেড়ে যায়। মর্গান সরকারকে না জানিয়েই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নিয়ে তার নিজের কাজে ব্যবহার করত আর খুবই কম অর্থ সরকারকে দিত। তার সহযোগীদের চুপ থাকার জন্য ঘুষ দিত। মর্গান সেই সব সোনা দুবাইয়ের শেখদের কাছে বিক্রি করে বদলে ডায়মন্ড নিয়ে আসত। মহলের সকলের নজর এড়িয়ে মর্গান সেই ডায়মন্ড গুলো লুকিয়ে এক আলমারিতে রাখে, সামনে আয়না দিয়ে ঢেকে দেয়। মর্গান মুর্গাকে সেই সুন্দর নটটা এনে দেয় যেটা ক্যাথরিন ড্রেসিং টেবিলের নিচে পড়া পেয়েছিল। গ্রামবাসী মর্গানের এই প্রতারণার কথা জানতে পারলে এক রাতে মহলের উপরে হামলা করে। হই হুল্লোড়ের শব্দে মুর্গার হাত থেকে সেই নটটা পড়ে যায়। মর্গান জানালা দিয়ে গ্রামবাসীকে ছুটে আসতে দেখে বন্দুক নিয়ে বের হয়। কয়েকজনকে গুলি করে মারে তো কয়েকজনকে তলোয়ার দিয়েই শেষ করে দেয়। মর্গান ভেবেছিল সব তার নিয়ন্ত্রণে। ঠিক তখনই পেছন থেকে মুর্গা এসে মর্গানের পিঠে তলোয়ার ঢুকিয়ে দেয়, কারণ মর্গান না থাকলে গ্রামের একমাত্র কর্তা ধর্তা মুর্গাই হবে। এই লোভে সে মর্গানকে খুন করে। মুর্গা আসলে মর্গানকে ভালোবেসে নয় বরং লোভে বিয়ে করেছিল। মর্গান এত সহজে হার মানবে না, তাই নিজে মরার আগে ছোট পিস্তল বের করে মুর্গাকে গুলি করে মেরে ফেলে। মুর্গার রানী হওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। ক্ষমতার লোভী সেই দুই আত্মা এখনো ওই মহলে ঘুরে বেড়ায়। গৌতম বলে এই জন্যই হয়তো কেউ সেখানে যেতে পারে না। জন বলে 1990 সালে এক বিজনেসম্যান ওই বাংলো কিনে নেয়। এরপর 2004-এ তার পুরো পরিবার বাংলোতে থাকতে আসে, কিন্তু পরে তারা সবাই মারা যায়। গৌতম বাংলোতে ফিরেই তার টিমকে বাংলোর আসল ইতিহাস জানায়। আর যে বলে গুপ্তধন এখানে আছে জানলে সরকারকে সেটা উদ্ধারের চেষ্টা করতো না। গৌতম বলে এটা কোনো সরকারি প্রপার্টি না, তাই সরকারের নজরে আসার কোনো সম্ভাবনাই নাই। আর যে বলে যে তোমাকে এসব বিস্তারিত দিয়েছে সে কেন গুপ্তধন নিতে আসলো না। গৌতম বলে তার তো পুরো চা বাগান আছে, এত সম্পত্তি থাকতে সে কেন জীবনের বাজি রেখে এসব করবে। আর যে বলে তার মানে এখন ওই ভূতের সামনাসামনি আমাদেরকে হতে হবে। গৌতম ঝাড়ি দিয়ে বলে ফালতু কথা বাদ দিয়ে চলো, এই বাংলোর সবকিছু আমাদেরকে খুঁজে দেখতে হবে। বলেই চারজন চারদিকে খোঁজা শুরু করে। কেউ কোথায় কিছু না পেয়ে বাইরে এসে খুঁজতে থাকে। আর যে একটা টানেল দেখিয়ে বলে আমি মুভিতে দেখেছি এমন সব টানেল দিয়েই গুপ্তধন খুঁজতে যায়। ওই সময় তো ব্রিটিশরা আরো বুদ্ধিমান ছিল। আমি এই পাইপ দিয়ে যাচ্ছি, তোমরা বাংলোর ভেতরে গিয়ে এই পাইপ থেকে বের হওয়ার রাস্তা খোঁজো। কিছু দূর যাওয়ার পরে আর যে চিৎকার করে বলে আমাকে এখনই বের করো। শব্দ অনুসরণ করে বাংলোতে আসতেই দেখে এটা কোনো সুড়ঙ্গ না বরং টয়লেটের পাইপ। ইয়াক! কোন রকমের টয়লেটের ঢাকনা সরিয়ে আর জেকে বের করা হয়। কোন রকমের সব ধুয়ে মুছে ফ্রেশ হয়ে আসার পরে আর যে হল রুমে এসে এত বড় দরজা দেখে জলদি গৌতমকে ডাকে। গৌতম বাসার মাঝে এত বড় একটা দরজা দেখে বেশ অবাক হয়ে যায়। আর যে বেশ ভাব নিয়ে বলে এখন আমি আমার আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে এই দরজা খুলবো। বলেই শীষ বাজাতে শুরু করে। সত্যি সত্যি দরজা খুলতে শুরু করে। আর যে বলে এবার ফাইনাল টাচ দিব। বলেই শীষ বাজাতেই আকাঙ্ক্ষা ভিতর থেকে দরজা খুলতেই সবাই ভয়ে চমকে ওঠে। আকাঙ্ক্ষা বলে করিডোর থেকে যাওয়ার সময় মনে হলো কোনো ইঁদুর ডাকছে, তাই দরজাটা খুলে দিলাম। বেচারা আর যে এমন অপমানে চুপসে যায়। আকাঙ্ক্ষা বলে করিডোরের শেষ মাথায় বেশ আজব দেখতে এক দরজা আছে, আমি এই দরজাটা খুলতে পারছি না। আর যে তো আছেই তার মাতুব্বারি করার জন্য। দরজা খুলতে সে দৌড়ে গিয়ে দরজায় মাথা দিয়ে জোরে এক বাড়ি মারতে নিজেই উল্টে গিয়ে পড়ে বলে দরজায় রক্ত লেগে আছে, তার মানে নিশ্চয়ই এই দরজার ভেতরেই ভূত আছে। গৌতম রেগে বলে ওরে বলদ, ওটা তোরই রক্ত। এই দরজা খুলতে হলে চাবিওয়ালাকে ডেকে আনতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিনই আলী নামের এক লোক ওই দরজা নকল চাবি দিয়ে খুলতে আসে। এসেই সামান্য এই দরজা খোলার জন্য 25,000 চার্জ করে, কারণ সে কোনো চাবিওয়ালা না বরং এক চোর। গৌতম রেগে আজের দিকে তাকাতেই আলী আকাঙ্ক্ষাকে বলে তাড়াতাড়ি আপনার হেয়ার পিন দেন। আকাঙ্ক্ষা হেয়ার পিন দিতেই আলী তা দিয়ে দরজা খোলার বদলে কান চুলকাতে শুরু করে দেয়। সাথে সাথেই দরজা খুলে যায়। সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে, এটা আবার কিভাবে সম্ভব। আলী বলে আরে বোকার দল, এটা অনেক আগের তালা, আর এর নিয়ম হলো লকের নিচের একটা লুকানো জায়গায় এর চাবি থাকে। সেই চাবি দিয়েই এই আলী দরজা খুলেছে, মানে এরা খামোখাই এই লোককে টেনে এনেছে। দরজা খুলে আলী বেশ ভাব নিতে নিতে তাদের দিকে তাকাতেই অদৃশ্য এক শক্তি তাকে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে
দরজা আটকে দেয়। সবাই চিন্তায় পড়ে যায়, না জানি আলীর সাথে কি হচ্ছে। তখনই দরজা আপনা আপনি খুলে যায়। সবাই বেশ ভয়ে রুমের ভিতরে ঢুকে আলীকে খুঁজতে থাকে। আকাঙ্ক্ষা কানে আচমকা ফিসফিসানের আওয়াজ আসতেই সে ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে আরজে রুমের মাঝে আসতেই দেখে আলী চিৎ হয়ে হাওয়ায় ভাসছে। আরজে তার কাছে আসতেই আলী ধপ করে পড়ে যায়। সবাই আরজের চিৎকার শুনে সেখানে এসে এই অবস্থা দেখতেই আলীকে নিয়ে দ্রুত হাসপাতালের পথে রওনা দেয়। চার্চের কাছে আসতেই আলীর হুঁশ ফিরে আসে। আলী পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, ওই বাংলোতে শয়তান আছে বলেই কারো কোনো কথা না শুনে কোন রকমে প্রাণ বাঁচিয়ে পালায়। আলীর এসব কথা শুনে আকাঙ্ক্ষার খুব খারাপ লাগে। গৌতমকে কেউ কল করতেই সে সাইডে গিয়ে কথা বলতে থাকে। আকাঙ্ক্ষা কি মনে করে যেন একাই চার্চে চলে যায়। গৌতম ফিরে এসে আকাঙ্ক্ষাকে না দেখে তাকে খুঁজতে চার্চে আসতে দেখে সে চুপ করে বসে আছে। আকাঙ্ক্ষা কেন যেন কান্না করে প্রার্থনা করছে। মনে হচ্ছে তার কিছু একটা নিয়ে বেশ অপরাধ বোধ হচ্ছে। আকাঙ্ক্ষা গৌতমের ডাক শুনছে না দেখে গৌতম তার কাঁধে হাত রাখতেই সে কেঁপে ওঠে। তাড়াতাড়ি টেবিলের উপরে হাত দিয়ে কি যেন লুকানোর চেষ্টা করে। গৌতম বলে, কোনো কারণে কি তোমার মন খারাপ? আমাকে শেয়ার করতে পারো। আকাঙ্ক্ষা বলে, আলীর অবস্থা দেখে মনে হচ্ছে আমরা বাংলোতে গিয়ে কোনো ভুল করে ফেলেছি। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। গৌতম বলে, যেদিন এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি সেদিনই এই বিপদের কথা ভেবে নিয়েছিলাম, তাই এখান থেকে কবে যাব তার সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দাও। আকাঙ্ক্ষার বেশ মন খারাপ হলেও সে চুপ করে থাকে। গৌতম গাড়িতে এসে বলে, দেখো তোমরা চাইলে এখনই এই মিশন থেকে চলে যেতে পারো, কারণ এই মিশনে জানের ঝুঁকি আছে। যদি আমি সেই গুপ্তধন খুঁজে পাই তোমরা তোমাদের ভাগ পেয়ে যাবে, তাই এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর যে বলে, তা হবে না, যদি গুপ্তধন পেয়ে তুমি গায়েব হয়ে যাও। আসলে আমরা একটা টিম, তাই বিপদে তোমাকে একা ফেলে কোথাও যাব না, যা হবে দেখা যাবে। আকাঙ্ক্ষা আর নাকুল বলে, গৌতম থাকতে আমাদের আর কোনো ভয় নেই। তাই সবাই আবারও সেই ভূত বাংলোতে ফিরে আসে। এই বাংলোর শয়তানির শক্তিকে কাবুতে আনতে গৌতম সবাইকে নিয়ে এক বিশেষ আসনে বসে। আসলে এই পদ্ধতির নাম উডু, যেটা আফ্রিকান এক পদ্ধতি। এর মাধ্যমে খারাপ আত্মাদেরকে মাঝখানে রাখা এই কালো পুতুলগুলোতে বন্দি করে পুতুলকে জ্বালিয়ে দেওয়া হলেই শয়তানি আত্মার শক্তি শেষ হয়ে যাবে। সবাই সবার হাত ধরে চোখ বন্ধ করে বসে। গৌতম এক মনে মন্ত্র পড়তেই থাকে। হঠাৎ দূর থেকে কে যেন আর্যের কণ্ঠে বলে, তোমাদের সাথে যে বসে আছে সে তো একটা শয়তান, আসলে আমি তো এখানে। সবাই ভয় পেয়ে সেদিকে তাকাতেই গৌতম বলে, নিশ্চয়ই ওই শয়তানি আত্মা আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে। আমাদের এখন এক মনে মন্ত্র পড়তে হবে। সবাই গৌতমের কথা মতো আসনে মন দেয়। হঠাৎ আবারও আর্যের কণ্ঠ ভেসে আসে। আগের মতোই সে একই কথা বলছে। সাথে সাথেই আসনে বসে থাকা আর্যে শক্ত করে আকাঙ্ক্ষা আর নাকুলের হাত চেপে ধরে। দুইজনকেই ছিটকে দুই দিকে ফেলে দেয়। দেখা যায় আর্যের চোখে মুখে শয়তানি এক হাসি। গৌতম কিছু বলতে গেলেই আর্যে বিকট শব্দে হাসতে হাসতে তার অদৃশ্য শক্তি দিয়ে গৌতমকে ছিটকে ফেলে দেয়। সাথে সাথেই সারা বাংলোর আলো জ্বলতে আর নিতে শুরু করে। আর্যে উঠে হাঁটতে হাঁটতে পিলারের কাছে আসতেই আচমকা গায়েব হয়ে যায়। বাকি তিনজন দৌড়ে মেইন দরজার কাছে আসতেই দরজা একা একাই বন্ধ হয়ে যায়। ভয়ে পেছনে তাকিয়ে আর্যেকে না পেয়ে আকাঙ্ক্ষা পিলারের কোন রকমের হেলান দিতেই আর্যে পেছন থেকে তার গলা চেপে ধরে। গৌতম এসে তাকে কোনো মতে ছাড়িয়ে অদ্ভুত সেই দরজার কাছে সবাইকে নিয়ে আসে। আচমকা আর্যে এসে আবারও আকাঙ্ক্ষার গলা চেপে ধরে, যেন এই শয়তানি আত্মার সব রাগ আকাঙ্ক্ষাকে নিয়ে। গৌতম কোন রকমে আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে মেইন দরজার কাছে আসতেই পেছন থেকে আর্যের কণ্ঠ শুনে তাকাতেই দেখে আর্যে দুই হাত দিয়ে গলা চেপে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু কেউ তার কাছে যাওয়ার সাহস পায় না। চোখের সামনেই আর্যে মরে মেঝেতে পড়ে যায়। সাথে সাথেই অদৃশ্য এক শক্তি আর্যের নিথর দেহটাকে টেনে নিয়ে যায়। তীব্র অপরাধ বোধে আকাঙ্ক্ষা মাটিতে বসে কান্না করতে থাকে। তখনই মেইন দরজা খুলে গেলে আকাঙ্ক্ষা বলে, তোমরা চলে যাও, এই সব আমার জন্য হয়েছে। তোমরা থাকলে আর্যের মতোই মারা যাবে, তাই আমাকে এখানে একা রেখে চলে যাও বলে হাত জোর করে কান্না করতে থাকে। গৌতম হঠাৎই ক্লারা বলে ডাকতেই আকাঙ্ক্ষা চোখ বড় বড় হয়ে যায়। গৌতম বলে, তুমি সেই ক্লারা ডি কস্টা তাই না? আকাঙ্ক্ষা হতবাক হয়ে ভাবে গৌতম তার আসল পরিচয় কিভাবে জানলো। গৌতম বলে, প্রথমে তো আমি তোমার বিষয়ে কিছুই জানতাম না, এরপর ধীরে ধীরে তোমার উপর সন্দেহ হয়। প্রথমে খবরের কাগজে মর্গান হাউসের খবর বসিয়ে তুমি এই খেলা শুরু করেছিলে। নাকুল মর্গান হাউসের আর্টিকেল পড়ে শোনালে তুমি আমাদেরকে মর্গান হাউস নিয়ে লেখা বই পড়াতে লাইব্রেরি নিয়ে যাও। লাইব্রেরিতে সেই একই নিউজ পেপার পড়তে গেলে লক্ষ্য করি সেখানে
এমন কোনো আর্টিকেলে ছিল না। তখনই আমার তোমার উপর সন্দেহ হয়। এরপর সবাই অনেক খুঁজেও মর্গান হাউসের বই পাচ্ছিল না। তখন আচমকাই সেই বই আমার পেছনে পড়ে গেল। আসলে তো ওই বই তাকের অপর পাশ থেকে তুমিই ফেলেছিলে, কারণ এই মর্গান হাউসের বই তুমি নিজে লিখে নিজেই প্রিন্ট করিয়ে নিজের কাছে রেখেছিলে। আমি তখন বুঝে গিয়েছিলাম তুমি 6 মাস আমাদের সাথে কাজ করে বিশ্বাস জিতে আমাদেরকে বড় কোনো চক্রান্তে ফাঁসানোর প্ল্যান করছো। তখনই আমার সন্দেহ হয় হয়তো তোমার সাথে এই বইতে লেখা ঘটনাগুলোর কোনো সম্পর্ক আছে। আমাদের যেন কখনোই তোমার উপর সন্দেহ না হয়, তাই সবসময় তুমি আমাদের ফোকাস গুপ্তধনের উপর রাখার চেষ্টা করে গেছো। তুমি মর্গান হাউসে ঘটা সেই ভয়ানক মৃত্যুর ঘটনাকে এতটা নিখুঁত আর খুঁটিনাটি সহ লিখেছো যে আমি সহজেই বুঝে গেছি এই বাংলো আর ওই ভয়ানক মৃত্যুগুলোর সাথে তোমার গভীর সম্পর্ক আছে। সেই ভয়ানক দুর্ঘটনার দিন তুমি মানে ক্লারা ডিকস্টা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলে। তুমি যে ক্লারা ডিকস্টা সেটা আমি পুরোপুরি কবে শিওর হয়েছি জানো? যেদিন জানতে পেরেছি ক্লারা কানে শুনতে পেত না, তাই তাকে ইয়ারপিস ব্যবহার করতে হতো। সেদিন চার্চে আমার উপস্থিতি বুঝতে পেরে তুমি তাড়াহুড়ায় তোমার ইয়ারপিস তুলে কানে দাও। সেদিনই বুঝে যাই তুমি সেই ক্লারা ডিকস্টা। আর তোমার এই নাটকে সবচেয়ে অদ্ভুত ক্যারেক্টার কোনটা জানো? এই নাকুল। নাকুল আর কেউ নয় বরং এসআই রবির ছেলে। আসলে সেদিন রবি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, সেই তোমাকে মর্গান হাউস থেকে নিয়ে বের হয়, এরপর অ্যাডপ্ট করে লালন পালন করে। তবে তোমরা এসআই রবির বিষয়ে একটা বিষয় জানো না, রবি আসলে ব্রিটিশ এই মহলের গুপ্তধন পাওয়ার জন্যই নিজেকে এই এলাকায় ট্রান্সফার করায়। তবে গুপ্তধন খুঁজতে গিয়ে শেষমেশ তাকে তার জান দিতে হয়েছে। অর্থাৎ গল্পের প্রথমে যাকে এই মহলের শয়তানির শক্তি মেরে ফেলেছিল সেই ছিল এসআই রবি। তুমি এই মাস্টার প্ল্যান বানিয়ে আমাদেরকে এই মহলে নিয়ে এসেছো যেন তুমি তোমার পৈতৃক এই বাংলোকে নিজের করতে পারো। তুমি আসলে আমাদের মাধ্যমে এই বাংলোর শয়তানির শক্তিকে দমাতে চেয়েছিলে। ক্লারা কান্না করতে করতে বলে তুমি এতক্ষণ যা বলেছো সব সত্যি। আসলে ছোটবেলায় বাবা মা আর দাদির শেষ সময় আমি তাদের সাথে এই বাসায় ছিলাম। এই বাংলোর চারিপাশে তাদের স্মৃতি রয়েছে, তাই এই বাংলোকে নিজের নামে করার জন্য উকিলের সাথেও কথা বলেছিলাম। কিন্তু যেহেতু আমার বাবা মা নেই আর আমি অনাথ, তাই সে আমাকে ঠকানোর প্ল্যান করছিল, তাই মাঝপথেই তার চাকরি ছেড়ে দেই। এরপর যত ভাবেই চেষ্টা করি না কেন কেউ তো আমাকে বিশ্বাসই করছিল না। তখন আমি গুগলে প্যারানর্মাল অ্যাক্টিভিস্টদের খুঁজতে থাকি, কিন্তু যাকেই মর্গান হাউসের নাম বলতাম সেই মানা করে দেয়। হঠাৎ তোমার নাম আমার সামনে আসতেই আমি আগের মতো ভুল না করে নিজের পরিচয় গোপন করে তোমার দলে যোগ দেই, কারণ আমার ভয় হচ্ছিল সত্যি জানলে তুমি হয়তো বাকিদের মতোই মানা করে দিবে। এরপর মর্গান হাউসের ভৌতিক রহস্য আর ব্রিটিশদের গুপ্তধনের গল্প শুনিয়ে তোমাদের এই বাংলোতে নিয়ে আসি। ভেবেছিলাম গুপ্তধন পেলে তোমাদের সবার জীবন সেট হয়ে যাবে, কিন্তু আলীর ঘটনার পরে আমার এত খারাপ লাগছিল, তাই আমি সেদিনই তোমাদের সব সত্য বলতে চেয়েছিলাম। আমি সত্য বলার আগেই আমাদের একজন মারা গেল। এই অপরাধ বোধ আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। ক্লারাকে এত কান্না করতে দেখে গৌতম বলে তুমি তো আরজে নামের ফুল ফর্ম জানতে চাইতে তাই না? তাহলে আরজে নিজে এসেই তার নামের ফুল ফর্মটা বলে দিক। আসলে আরজে হলো বিখ্যাত জাদুকর যার পুরো নাম রমেশ জাদুকর। তখনই আরজে সিঁড়ি বেয়ে নেমে আসে। তার মানে একটু আগে যা হলো সব ছিল গৌতম আর আরজের নাটক। ক্লারা আরজেকে জীবিত দেখে খুশি হয়ে বলে তার মানে এতদিন যে ভৌতিক কাণ্ড ঘটেছে তা সব তোমরা করেছো। তাহলে এই বাংলোতে আর কোনো শয়তানি আত্মা নেই? গৌতম বলে মর্গান হাউসে এমন এক ভয়ানক শয়তানি আত্মা আছে যেটা তোমার কল্পনারও বাইরে। তবে এতদিন তার উপস্থিতি টের পাওনি, কারণ এটা আসল মর্গান হাউস না। দেখা যায় আসল মর্গান হাউস কিছুটা দূরেই আছে, আর তারা যে বাংলোতে আছে সেটার নাম জর্জ হাউস। গৌতম সবাইকে সেই আসল মর্গান হাউসের সামনে নিয়ে এসে বলে এই বাংলোতেই তুমি আর তোমার পরিবার 20 বছর আগে থাকতে এসেছিলে। আসলে ব্রিটিশ অফিসার জর্জ মর্গান দুইটা একই রকমের দেখতে বাংলো বানিয়েছিল, যেটাই আমরা ছিলাম তার নাম জর্জ বাংলো। সেখানে জর্জের জুনিয়র অফিসাররা থাকতো। আর দ্বিতীয় এই বাংলো মানে মর্গান হাউসে জর্জ এবং তার প্রিয়তমা স্ত্রী মুগরা থাকতো। তোমার বাবা অ্যালেক্স 500 একরের মধ্যে থাকা এই টুইন বিল্ডিং এর বিষয়ে কিছুই জানতো না, তাই তুমিও কখনোই জানতে পারোনি। মর্গান হাউস বিষয়ে জানার পরই সেমিনারের নাম করে আমি এই জায়গা সম্পর্কে জানতে আসি। সব জানার পরেই আমি তোমাদেরকে এখানে নিয়ে আসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেদিন আমি তোমাদেরকে চার্চে বসিয়ে একা এখানে দেখতে এসেছিলাম। আসলে সেদিন আমি মর্গান হাউসে যাওয়ার পথ বন্ধ করতে এসেছিলাম। সেদিন পথ বন্ধ করে ক্লারার প্ল্যান নষ্ট করে আমি আমার প্ল্যান মতো সব কাজ করতে থাকি। এরপর আলীর সাথে হওয়া ঘটনা আর আরজের ভূত সাজা, বাসার সব আলো জ্বলা নেভা, দরজা বন্ধ সব আমিই করিয়েছিলাম। তবে ক্লারা তোমার সব
প্ল্যান বোঝার পরও আমি কেন এখানে এসেছি জানো? কারণ 20 বছর আগে যখন ওই শয়তানি আত্মা তোমার এবং তোমার মায়ের উপরে ভর করেছিল, তখন আমার বাবা ডায়নামো তোমাদের ওই আত্মা থেকে মুক্ত করতে এসেছিল। দুর্ভাগ্যবশত বাবা সেদিন আত্মাকে বন্দী করার আগেই মারা যায়। আমি আসলে আমার বাবার অর্ধ সমাপ্ত কাজকে পুরোপুরি শেষ করতে এসেছি। ক্লারা বলে, আমি ওই আত্মাকে আমার চোখের সামনে আমার পুরো পরিবারকে শেষ করতে দেখেছি, তাই আমি চাই না আর কেউ ওই শয়তানের বলি হোক। গৌতম বলে, বছরের পর বছর কেটে গেছে, ওই আত্মা এখনো মুক্তি পায়নি, তাই তার শক্তি আরো বেড়ে গেছে। এই জন্যই আমি সেদিন এখানে আসার পর বিশেষ এক তান্ত্রিক গোষ্ঠীর সাথে কথা বলতে চাই। আগামীকাল রাতে এই বছরে তৃতীয় পূর্ণিমা হবে, তখন ওই তান্ত্রিকদের সাথে আমরা ওই আত্মাকে বন্দি করতে যাব। পরের দিন পূর্ণিমার বিশাল বড় এক চাঁদ উঠতেই গৌতম তান্ত্রিকের দল আর তার টিমের সবাইকে নিয়ে মর্গান হাউসে আসে। তান্ত্রিক সেই শয়তানি আত্মাকে উদ্দেশ্য করে বলে, সামনে আয়, নয়তো তোকে বন্দি বানিয়ে নিয়ে যাব। সাথে সাথেই পুরো বাংলোতে দমকা হাওয়া বইতে থাকে। বিভৎস এক গোঙানিতে চারিপাশ কাঁপতে শুরু করে। আচমকাই এক অদৃশ্য শক্তি এসে আকাঙ্ক্ষাকে নিয়ে, ক্লারাকে দিয়ে তো কখনো গৌতমকে দিয়ে তান্ত্রিকের লোকদের মারতে থাকে। তান্ত্রিককে উল্টে সিঁড়ির উপরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বিভৎস কণ্ঠে চিৎকার করে বলে, এখনই এখান থেকে বের হ। তান্ত্রিক এবার মন্ত্র পড়তে শুরু করলে শয়তানি সেই আত্মা প্রচুর রেগে তার দুই অনুসারীকে নৃশংসভাবে মারতে মারতে একদম মেরেই ফেলে। তান্ত্রিককে তুলে আছাড় দিতেই গৌতম সবাইকে টেনে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক বলে, আমার সারা জীবনের অর্জিত সবচেয়ে ভয়ঙ্কর বিদ্যা প্রয়োগ করার পরও মুগরার কিছুই হয়নি। এই আত্মা অনেক শক্তিশালী। গৌতম বলে, আত্মা বাহানামের প্রয়োগ করতে হবে। তান্ত্রিক বলে, এই প্রক্রিয়ায় তো কাউকে স্বেচ্ছায় নিজেকে বলিদান করতে হবে, যেন আত্মা তার শরীরে ঢোকে। এমন প্রক্রিয়ায় কে রাজি হবে? ক্লারা বলে, আমার উপর এই বিদ্যা প্রয়োগ করেন। তান্ত্রিক রেগে বলে, এই বলিদানে তোমার জীবনও যেতে পারে। ক্লারা বলে, এই সব কিছু আমার জন্য শুরু হয়েছিল, তাই এর শেষ আমি করব। এই আত্মাকে ধ্বংস করতে পারলেই আমার বাবা আর মা ন্যায় পাবে। ক্লারাকে আর কেউ না বলতে পারে না। কিছুক্ষণ পরেই আত্মা বাহানাম বিদ্যার প্রয়োগ শুরু হয়। ক্লারাকে কাচের বাক্সে পানির মধ্যে শুইয়ে দেওয়া হয়। সবাই তাকে ঘিরে এক মনে মন্ত্র পড়তে থাকে। শয়তানি সেই আত্মা প্রচন্ড রেগে তেড়ে এসে ক্লারার উপরে ভর করতেই ক্লারা শূন্যে লাফিয়ে ওঠে। বিভৎস এক চিৎকার দিয়ে আবারও পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর সাথে সাথেই কাঁচ ভেঙে যায়। সবাই ছিটকে গিয়ে পড়ে। পুরো বাংলোতে আগুন ধরে যায়। তান্ত্রিক আর গৌতম বাদে সবাই দৌড়ে পালায়। গৌতম কাচের মধ্যে ক্লারাকে না পেয়ে উপরে তাকাতেই দেখে ক্লারা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে লাফ দিচ্ছে। গৌতম ক্লারাকে বাঁচাতে ছুটে যেতে দেখে ক্লারা আচমকাই বাতাসে মিলিয়ে যায়। গৌতম আবারও তাকে খুঁজতে থাকলে ক্লারা শয়তানি হাসি দিয়ে সিঁড়ি দিয়ে নেমেই নিজের মাথায় জোরে বাড়ি দিয়ে রক্ত বের করে দেয়। আসলে এই আত্মা ক্লারাকে এভাবে আঘাত করতে করতে মেরে ফেলতে চাচ্ছে। গৌতম তাকে ধরতে গেলেই সেই আত্মা ক্লারাকে অদ্ভুত সেই দরজার কাছে এনে গায়েব করে দেয়। গৌতম সেখানে কাউকে না দেখে ধীরে ধীরে ক্লারাকে খুঁজতে থাকে। সামনে ক্লারার মতো কাউকে দেখে সেদিকে এগোতেই যাবে, তখনই শয়তানি সেই আত্মা এসে গৌতমের উপরে আশ্রয় পড়ে জোরে তার গলা টিপে ধরে। সাথে সাথেই গৌতম ক্লারার মাথায় বুড়ো আঙ্গুল ঠেকিয়ে মন্ত্র পড়তে থাকে। শক্তিশালী এই মন্ত্র সহ্য করতে না পেরে মুগরার শয়তানি আত্মা কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে পড়ে। সাথে সাথেই সবাই তাকে জিপে করে এক মন্দিরে নিয়ে আসে। শয়তানি আত্মার হুঁশ ফিরতেই গৌতমের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাতেই গৌতম তাকে ছুঁড়ে পাথরের মাঝে ফেলে দেয়। মুগরা বিভৎস এক আত্মচিৎকার দিয়ে সেখান থেকে বের হতে গেলেই অদৃশ্য মন্ত্রপুত এক বলয় তাকে আটকে রাখে। সব পুরোহিতরা মিলে একসাথে শঙ্খ বাজাতে শুরু করে। মুগরা তবুও হার না মেনে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। গৌতম এক মনে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলে মুগরা সেখান থেকে বের হওয়ার জন্য যতবারই চেষ্টা করে ততবারই মন্ত্রপুত বলয়ের ধাক্কা খেয়ে দুর্বল হয়ে যায়। সব পুরোহিত এবার একসাথে মন্ত্র পড়তে পড়তে মন্ত্রপুত সিঁদুর তার দিকে ছুঁড়ে মারতেই সে আর সহ্য করতে না পেরে শূন্যে ভাসতে থাকে। গৌতম সাথে সাথেই হাত বাড়িয়ে ক্লারাকে টেনে বের করে। মুগরার কালো বিধ্বংসী আত্মা সেখানে আটকে
পড়ে আজীবনের জন্য ধ্বংস হয়ে আগুনের ফুলকির মতো উবে যায়। পরের দিন সকালে সবাই যখন ফেরার প্রস্তুতি নিচ্ছে তখন আকাঙ্ক্ষা গৌতমকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। গৌতম বলে, তবে কিছু প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেল, হয়তো কিছু রহস্য থাকাই ভালো। তখনই তার গুরুজি আর ক্যাপ্টেন কল দিয়ে বলে, এত তাড়াতাড়ি খুশি হলে হবে না, তোমার জন্য নতুন এক কাজ এসেছে, জলদি এই ভৌতিক রহস্য সমাধান করতে চলে আসো। এভাবেই গৌতমের জীবন হয়তো ভূত ভাগাতে ভাগাতে আর রহস্য সমাধান করতে করতে কেটে যাবে। আসলে এই গুরুজি তাকে সেদিন আত্মাবাহনাম বিদ্যা আর পাশের ওই মন্দির সম্পর্কে বলেছিল, তাই গৌতম আগে থেকেই সব প্রস্তুত করে রেখেছিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।